বন্ধুরা কেমন আছো সবাই? শিবম কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম। শিশু মনস্তত্ত্ব শিক্ষাবিজ্ঞান ডক্টর দেবাশিস পালের বইয়ের 813+ MCQ প্রশ্ন উত্তর আমি আলোচনা করছিলাম। আজ তার 8ম ক্লাস। আগের ভিডিওতে আমি সামাজিকীকরণ প্রক্রিয়া বা সোশ্যালাইজেশন প্রসেস এর MCQ নিয়ে আলোচনা করেছি। আজকে পেঁয়াজের প্রজ্ঞামূলক শিখন তত্ত্ব, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব এবং ভাইগোটস্কির সমাজ নির্মিতিবাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, প্রজ্ঞামূলক বিকাশের উপর যিনি দীর্ঘদিন গবেষণা করে কতগুলি স্তর উল্লেখ করেছেন তিনি হলেন কে? পেঁয়াজ প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব কিন্তু পেঁয়াজের, আর পেঁয়াজেই কিন্তু জ্ঞানমূলক বিকাশের উপর গবেষণা করেছেন এবং তার 4টি স্তর সেটি উল্লেখ করেছেন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। আর এই পেঁয়াজের পুরো নাম হচ্ছে জন পেঁয়াজে, যিনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং জৈব বিশারদ তিনি একজন। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্ন, পেঁয়াজের মতে ব্যক্তির অভিযোজনে যে প্রক্রিয়াগুলির সমন্বয় প্রয়োজন সেগুলি হলো কি? তা আমরা জানি যে পেঁয়াজের মতে স্কিমা সম্প্রসারণে দুটি প্রক্রিয়া, একটা হচ্ছে অভিযোজন আর একটা হচ্ছে সংগঠনীকরণ। এই অভিযোজনেরই আবার দুটি ভাগ, সেটা হচ্ছে একটা হচ্ছে আত্তীকরণ আর একটা হচ্ছে সহযোজন। এই দুটো হচ্ছে অভিযোজনের ভাগ, আর একটা থাকলো সংগঠনীকরণ। তাহলে এখানে কিন্তু পেঁয়াজের মধ্যে অভিযোজনের প্রক্রিয়ার সমন্বয় প্রয়োজন, সেগুলো হচ্ছে আত্তীকরণ, সহযোজন এবং সংগঠনীকরণ। চলো তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। দুঃখিত, একটু ডিস্টার্ব হওয়ার জন্য দুঃখিত। দেখো, 3 নম্বর প্রশ্ন, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশে কটি স্তরের কথা বলেছেন? পেঁয়াজে কিন্তু প্রজ্ঞামূলক বিকাশের কিন্তু 4টি স্তরের কথা বলেছেন। একটা হচ্ছে সংবেদন চালকমূলক স্তর বা সংবেদন সঞ্চালকমূলক স্তর, প্রাক সক্রিয়তর স্তর, মূর্ত সক্রিয়তর স্তর, আর একটা হচ্ছে যৌক্তিক স্তর। এই 4টি স্তরের কথা তিনি বলেছেন। চলো পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোনটি প্রাক সক্রিয়তর স্তরের বৈশিষ্ট্য নয়? তাহলে 4টি স্তরের কথা বললাম, তার 2 নম্বর স্তর হচ্ছে প্রাক সক্রিয়তর স্তর। এই 2 নম্বর স্তরের বৈশিষ্ট্য নয় কোনটি? এই 2 নম্বর স্তরে কিন্তু বৈশিষ্ট্য বাস্তববাদ, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা, এই 3টে বৈশিষ্ট্য। তার সাথে আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার। তাহলে এই প্রাক সক্রিয়তর স্তর, যেটা 2 থেকে 7 বছর, এবং দ্বিতীয় স্তর এটি, অর্থাৎ এই স্তরে কিন্তু এই বৈশিষ্ট্য 3টে রয়েছে। আরেকটি রয়েছে কি? অবযুক্তিপূর্ণ বিচার। কিন্তু এই যে বিপরীতমুখী প্রক্রিয়া, এই বৈশিষ্ট্য কিন্তু নেই। তাহলে বলছে প্রাক সক্রিয়তর স্তরে বৈশিষ্ট্য নয় কিন্তু। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটি, বিপরীতমুখী প্রক্রিয়া। চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো, নিচের কোনটি প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সংশ্লিষ্ট নয়? প্রজ্ঞামূলক যে বিকাশ, সেই বিকাশের সঙ্গে সংশ্লিষ্ট নয়। সেটা প্রজ্ঞামূলক বিকাশের কিন্তু 4টি প্রক্রিয়া, একটা হচ্ছে পরিণমন, 2 নম্বর হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, আর একটা হচ্ছে ভারসাম্য, আর একটা হচ্ছে অভিজ্ঞতা। তাহলে এখানে ব্যক্তিত্ব কিন্তু প্রজ্ঞামূলক বিকাশের বৈশিষ্ট্য হবে না। তাহলে আমাদের বলছে প্রজ্ঞামূলক বিকাশের সংশ্লিষ্ট নয় কিন্তু, সেটা হচ্ছে ব্যক্তিত্ব। অ্যান্সার হয়ে যাবে আমাদের। চলো পরবর্তী প্রশ্নে। শিশু নিজের জগতে বাস করে, সমাজ সচেতনতা থাকে না, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ থাকে না, কার্যকারণ বুঝতে শেখে। তাহলে এই যে আমরা এই দুটো পয়েন্ট থেকেই সহজে বুঝতে পারছি যে শিশুর নিজের জগতে বাস করে, সেটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা, যেটা আমরা
সংবেদন চালকমূলক স্তরে দেখতে পাই। আর বস্তু স্থায়িত্ব সম্পর্কে বোধ থাকে না, এটাও কিন্তু তার যে বস্তুর স্থায়িত্ব আছে সেই জায়গাটায়, অর্থাৎ তার মা তার সামনে রয়েছে, সে বুঝতে পারছে, কিন্তু যখন তার মাটা চলে যাচ্ছে তখন সে বুঝতে পারছে না সে মা আবার ফিরে আসবে। অর্থাৎ বস্তুর স্থায়িত্ব সম্পর্কে তার ধারণাটা থাকে না, সেভাবে আর মনে হয় আসবে না, তার জন্যই সে কান্নাটা করে। তাহলে এই দুটো পয়েন্ট আমি যখন বুঝতে পারছি যে এই দুটো পয়েন্ট কিন্তু সংবেদন চালকমূলক স্তর, অর্থাৎ 0 থেকে 2 বছর, তাহলে কিন্তু আমাদের সেই ধরনের অপশান কিন্তু আর নেই। দেখো আর দুটো দেখারই প্রয়োজন নেই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ, সংবেদন চালকমূলক স্তর। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোনো বস্তুর সঙ্গে তুলনা করা, বিভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য বোঝা, পরিমাপ করা, সব বস্তুকে সজীব মনে করা, এই যে চারটে উপরোক্ত প্রক্রিয়াগুলি পেঁয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তর? তাহলে পেঁয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের কোন স্তরে অবস্থান করছে? এটি কিন্তু প্রাক সক্রিয়তার স্তরে অবস্থান করছে। প্রাক সক্রিয়তার স্তর যেটা হচ্ছে 2 থেকে 7 বছর, অর্থাৎ সংবেদন সঞ্চালকমূলক স্তর 0 থেকে 2 বছর, আর প্রাক সক্রিয়তার তার পরের ধাপ সেটা হচ্ছে 2 থেকে 7 বছর। তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাই। মূর্ত সক্রিয়তার স্তরের বয়সসীমা, তাহলে আমরা পেলাম তো যে 3 নম্বর স্তরের মূর্ত সক্রিয়তা, তাহলে এটা কিন্তু 7 থেকে 11 বছর। 4টে স্তর আমি বলেছি, তার মধ্যে 3 নম্বর হচ্ছে 7 থেকে 11 বছর, আর 4 নম্বরটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর, যেটা 11 থেকে 18 বছর। তাহলে আমাদের অপশান সি রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে যাই। পেঁয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের ক্রমপর্যায় হলো, প্রজ্ঞামূলক বিকাশের প্রথমেই আছে যে সংবেদন চালকমূলক স্তর, দেখো কোনটাতে সংবেদন চালকমূলক স্তর আছে, এটাতে আছে, তাহলে এটা কি আছে? তারপরে আছে মূর্ত সক্রিয়তা, না এটা কিন্তু ভুল। তারপরে আছে প্রাক সক্রিয়তার স্তর, তাহলে এটাতে কি আছে দেখি? সংবেদন চালকমূলক স্তর আছে, তারপরে প্রাক সক্রিয়তা আছে, হ্যাঁ এটা আছে। তারপরে আছে যৌক্তিক সক্রিয়তা, তাহলে এটা কিন্তু হবে না, তার কারণটা কি? তারপরে আছে মূর্ত সক্রিয়তা, আর শেষে হচ্ছে যৌক্তিক সক্রিয়তা, তাহলে এটাতে কি আছে দেখি? প্রাক সক্রিয়তার স্তর প্রথমে আছে, তাহলে এটা হয়তো হবেই না আগে। তার লাস্টেটা দেখো সংবেদন চালকমূলক স্তর আছে, তারপরে আছে প্রাক সক্রিয়তার স্তর, তারপরে আছে মূর্ত সক্রিয়তার স্তর, তারপরে আছে যৌক্তিক সক্রিয়তার স্তর। এখানে সেই পয়েন্টটা দেওয়া নেই, যাই হোক এই ডি ডাকটা আমাদের রাইট অ্যান্সার হবে, কারণ এখানে তিনটেই পরপর ঠিকঠাকই আছে। চলো পরবর্তী প্রশ্নে যাই। এবার চলে আসলাম আমরা কোহলবার্গের যে নৈতিক বিকাশের তত্ত্ব, সেখানে কটি পর্যায়ের কথা বলেছে? কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে কিন্তু 3টি পর্যায়ের কথা বলেছে। একটা হচ্ছে প্রাক প্রথাগত, আর একটা হচ্ছে প্রথাগত, আর একটা হচ্ছে উত্তর প্রথাগত। এই 3টে স্তরের কথা কিন্তু তিনি বলেছেন, তাহলে অপশান এ আমাদের রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন। দেখো এই প্রশ্নটি অনেকটা বড়। দেখো কোনো বালক যদি ক খ গ 3টে অসমান পাথরের টুকরো দেখিয়ে বলা হয় ক টুকরোটি ক্ষয়ের থেকে বড়, এই যে কথাটি আমি বললাম, দেখো ক টুকরোটি ক্ষয়ের থেকে বড়, গ টুকরোটি ক্ষয়ের থেকে বড়, তবে কোন টুকরোটি সব থেকে বড়? এই যে ব্যাপারটা, এটা কিন্তু হুবহু দেবাশিস পালের বই থেকে তুলে ধরা হয়েছে, যেখানে কিন্তু মূর্ত সক্রিয়তার স্তরে বোঝানো হয়েছিল যে কোনো বস্তু যে তার সামনে থাকলে সে সেই বস্তুটা বুঝতে পারছে, কিন্তু পিছনে যে বস্তুটা থাকছে সেই বস্তুকে সে অনুমান করতে পারছে না, সেই বিমূর্ত বস্তু সম্পর্কে তার ধারণা করতে পারছে না। অর্থাৎ সে কিন্তু এখানে উদাহরণ একটা দিয়েছিল যে রাম শ্যামের থেকে বড়, শ্যাম যদুর থেকে বড়, তাহলে কে সব থেকে বড়? তাহলে সে সামনে যেটা থাকছে সেও সেটাকে অনুমান করতে পারছে, বুঝতে পারছে, কিন্তু পিছনে যে ঘুরিয়ে প্রশ্ন করা হচ্ছে বা পিছনে যেটা থাকছে সেটা কিন্তু বিমূর্ত বিষয়কে বুঝতে পারছে না। এটা কিন্তু মূর্ত সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য, তাহলে আমাদের অপশান বি রাইট অ্যান্সার। চলো, যদি কোনো বালক কার্যকারণ ব্যাখ্যা করতে সক্ষম হয়, ভবিষ্যৎ চিন্তা করতে পারে, সম্ভাবনা থেকে প্রকৃত সত্যকে চিন্তা করতে পারে, সমস্যা সমাধানে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে সে কিন্তু একদম শেষ পর্যায়ে অবস্থান করছে, যে সব কিছু সে বুঝতে পারছে, তাহলে কিন্তু সে যৌক্তিক সক্রিয়তার স্তরে আছে পেঁয়াজের, অর্থাৎ যেটা 11 থেকে 18। একটি বালক কার্যকরণ সহকারে বিমূর্ত চিন্তা করতে পারে, সেটা বললাম যে মূর্ত চিন্তার পরের স্তর এটা,
তাহলে এটা কিন্তু একবারেই আমরা বুঝতে পারছি যে বিমূর্ত চিন্তা যখনই করতে পারছে সে কিন্তু যৌক্তিক সক্রিয়তার স্তরে অবস্থান করছে। তাহলে দেখো, এবং সম্ভাবনাগুলিকে পরীক্ষা করতে পারে পেঁয়াজের মতে, সেটি কোন স্তরে, সেটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর, বলে দিলাম। তারপরে দেখো, শিশুর নৈতিক বিকাশের তত্ত্ব কার আছে? শিশু নৈতিক বিকাশের তত্ত্ব কিন্তু, নৈতিক বিকাশের কথা কিন্তু কোহলবার্গ বলেছে, আর পেঁয়াজেও কিন্তু বলেছে নৈতিক বিকাশের তত্ত্ব। আর এখানে দেখো, ওয়াটসন আমি জানি যে চূড়ান্ত আচরণবাদী, ফ্রয়েবেল শিশু শিক্ষা বিষয়ক বলেছেন, এরিকসন মনঃসমীক্ষণ তত্ত্ব, এরকম বিভিন্ন জন বলেছেন, কিন্তু কোহলবার্গ আর পেঁয়াজ এরা দুইজনই কিন্তু এই অপশানে নৈতিক বিকাশের তত্ত্বের কথা বলেছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। চলো পরবর্তী প্রশ্নে যাই। সংরক্ষণ, ক্রমপর্যায়, সংখ্যার ধারণা, শ্রেণীকরণ, এই যে বৈশিষ্ট্য প্রজ্ঞামূলক বিকাশের, কোন স্তরের বৈশিষ্ট্য এটি? এটা কিন্তু মূর্ত সক্রিয়তার স্তরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, অর্থাৎ তোমরা 3 নম্বর স্তর, পেঁয়াজের 3 নম্বর স্তরের বৈশিষ্ট্য সংরক্ষণ, ক্রমপর্যায়, সংখ্যা ধারণা, শ্রেণীকরণ, এগুলো এই মূর্ত স্তরের বা মূর্ত সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোহলবার্গের মতে নৈতিক বিকাশের উপাদানগুলি কি? দেখো, কোহলবার্গ কিন্তু নৈতিক বিকাশের 3টে উপাদানের কথা বলেছে। কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় যেমন বা নৈতিক বিকাশের স্তর বা পর্যায় যেমন 3টে, প্রাক প্রথাগত, প্রথাগত এবং উত্তর প্রথাগত, ঠিক তেমনই এটাও কিন্তু 3টে নৈতিক বিকাশের উপাদান। এটা সবাই মাথায় রাখবে। একটা হচ্ছে তিনি বলেছেন জ্ঞানমূলক বিকাশ, আরেকটা বলেছে জ্ঞানমূলক দ্বন্দ্ব, আরেকটা বলেছে ভূমিকা গ্রহণের ক্ষমতা। তাহলে এখানে বলছে নৈতিক বিকাশের উপাদান কি, তাহলে উপরের সবগুলোই কিন্তু এখানে রাইট অ্যান্সার। তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কিন্তু আমি কিন্তু প্রতিনিয়ত প্রাইমারির উপর সমস্ত সংবাদ এবং প্রিপারেশন, অর্থাৎ বাংলা, পরিবেশ এবং শিশু মনস্তত্ত্ব, এই 3টি বিষয়ের আপাতত প্রিপারেশন আমি করাচ্ছি। তোমরা লিঙ্কে গিয়ে দেখে নিতে পারবে, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। আর ইতিমধ্যে আমি টেট পার্ট সংক্রান্ত, সার্টিফিকেট সংক্রান্ত দুটি ভিডিও আপলোড করেছি। অনেকেই তোমরা দেখেছো, আরও যারা তথ্যটা পাওনি এখনও পর্যন্ত তারা ভিডিও থেকে দেখে নিও। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোহলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তির বিবেক দ্বারা নৈতিক আচরণ নির্ধারিত হয়? দেখো, কোহলবার্গ যে নৈতিক বিকাশের কথা বলেছে তার মধ্যে আমি 3টে স্তর আছে সেটা বলেছি, মানে পর্যায় আছে। একটা হচ্ছে প্রাক প্রথাগত, প্রথাগত এবং উত্তর প্রথাগত। এই প্রত্যেকটি স্তরেরই কিন্তু আবার 2টো করে বিষয় আছে। প্রত্যেকটি স্তরের প্রথম স্তরে 2টো ভাগ, দ্বিতীয় স্তরে 2টো ভাগ, তৃতীয় স্তরে 2টো ভাগ। অর্থাৎ প্রথম স্তরে মানে প্রথম যে প্রাক প্রথাগত, তার মধ্যে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, আর প্রথাগতের মধ্যে তৃতীয় স্তর, চতুর্থ স্তর, আর লাস্টেরটা হচ্ছে উত্তর প্রথাগতের মধ্যে পঞ্চম স্তর ও ষষ্ঠ স্তর। এইভাবে স্তরগুলো করা আছে। তাহলে এই প্রথম এখানে কি বলছে যে বিবেক ও নৈতিক আচরণ নির্ধারিত হয়, এটা কিন্তু আমাদের আছে ষষ্ঠ স্তরে, অর্থাৎ উত্তর প্রথাগত স্তরের 2টো ভাগ, একটা বললাম পঞ্চম আর একটা ষষ্ঠ, কিন্তু এখানে নৈতিক আচরণ নির্ধারিত হয় কিন্তু এই ষষ্ঠ স্তরে। চলো তাহলে আমাদের অপশান ডি হলো রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে দেখো, কোহলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য কোনটি সঠিক নয়? কোহলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য এই যে 4টে অপশন আছে তার মধ্যে কোনটি সঠিক নয়? সেটা হচ্ছে জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপন, প্রজ্ঞামূলক বিকাশের প্রতি সচেতন হওয়া, প্রক্ষোভমূলক বিকাশের প্রতি সচেতন হওয়া, আর যুক্তি ও চিন্তনকে সক্রিয় করা। এই যুক্তি চিন্তনকে সক্রিয় করা এটা কিন্তু ঠিক, নৈতিক বিকাশের কথা বলা আছে। জ্ঞানমূলক দ্বন্দ্ব উপস্থাপন এটাও বলা আছে, প্রজ্ঞামূলক বিকাশের প্রতি সচেতনতা এটাও কিন্তু বলা আছে, কিন্তু প্রক্ষোভ এই জিনিসটার বিকাশের প্রতি সচেতন হওয়া কিন্তু নৈতিক বিকাশে কিন্তু সে কথা বলা নেই। চলো তাহলে পরবর্তী, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটি? অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। সঠিক নয় কোনটি? সেটা হচ্ছে অপশান সি। চলো
পরবর্তী, শিশুর বিকাশের প্রক্রিয়াগুলি পরস্পর সম্পর্কিত নিচের কোনটি বিকাশের প্রক্রিয়া বলা যায় না? নিচের প্রক্রিয়াগুলি সম্পর্কিত তার মধ্যে কোনটি বিকাশের প্রক্রিয়া নয়? দেখো, পৃথকীকরণ এটাও বিকাশের প্রক্রিয়া, সমন্বিতকরণ এটাও বিকাশের প্রক্রিয়া, শিখন এটাও বিকাশের প্রক্রিয়া। কিন্তু প্রেষণা কিন্তু আমরা প্রেষণা বলতে কি জানি, যে চাহিদা থেকে যেটা উৎপন্ন হয়, অর্থাৎ শিশু খিদে পেলে সে কান্না করে বা খাবার চায়, এই যে জিনিসটা, এটা কিন্তু একটা প্রেষণা, এটা কিন্তু বিকাশ হতে পারে না। চলো তাহলে আমাদের অপশান সি রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন। কোহলবার্গের মতে যে এ টাইপ ব্যক্তির নীতিবোধ, এখানে ছোট্ট একটা বলে দিই যে 1984 সালে নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদেরকে তিনি ব্যক্তিদের কিন্তু দুটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে এ টাইপ আর একটা হচ্ছে বি টাইপ। আর এ টাইপটা হচ্ছে নিয়ম নীতির উপর প্রতিষ্ঠিত, আর বি টাইপটা হচ্ছে আদর্শ। তাহলে আমরা এখানে দেখি এ টাইপে আছে নিয়ম বা নীতির নিয়মের উপর প্রতিষ্ঠিত, আর বি টাইপ হচ্ছে আদর্শের উপর প্রতিষ্ঠিত। এবার তোমরা একটু মুখস্থ করে রেখো এই জিনিসটা, যে এ হচ্ছে নিয়ম, বি আদর্শ। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু অপশান এ। চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো, চারিদিকে নানা রকম আওয়াজ বা শব্দ, যে সরস্বতী পুজো হচ্ছে তার মধ্যে চারিদিকে নানা রকম মাইক বা এগুলো বাজবে, আমাদের কিন্তু সমস্ত রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের প্রিপারেশনটা চালিয়ে রাখতে হবে। কোনোভাবেই পিছিয়ে পড়লে হবে না। সমস্তক্ষণেই কিন্তু যে যেরকম মুহূর্তে যত রকম প্রতিকূলতা পরিবেশ কিন্তু আমাদেরকে মানিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। চলো পরবর্তী প্রশ্নে যাই। শিশুর যথাযথ বিকাশের জন্য গুরুত্বপূর্ণ প্রাক শর্ত হলো তার শারীরিক বিকাশ সম্পর্কে নিশ্চিত হতে হবে। এই যে বক্তব্যটি, এই বক্তব্যটি কিন্তু সঠিক। তার কারণ দেখো, এই সঠিক তার কারণটা হচ্ছে শারীরিক বিকাশের সঙ্গে অন্য অন্য বিকাশ সম্পর্কিত। অর্থাৎ আমরা জানি যে শারীরিক বিকাশের সঙ্গে অন্য অন্য যে বিকাশ, মানসিক বিকাশ কিন্তু সম্পর্কিত, বা অন্য অন্য আরও বিকাশ, এগুলো কিন্তু সম্পর্কিত। এই যে এখানে ভুল হতে পারে, কারণ বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, এটা হবে না। হ্যাঁ, বাকিগুলো কিন্তু হবে না, এখানে এটাই কিন্তু রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোনটি বিকাশের নীতি নয়? তাহলে বিকাশের নীতি কোনগুলো সেটা আমরা জানলেই একটা বেরিয়ে যাবে আমাদের। বিকাশের নীতি পর্যায়ক্রমিক, অর্থাৎ পর্যায়ে পর্যায়ে বিকাশ হয়, এটাও কিন্তু ঠিক। আচ্ছা, সাধারণ থেকে বিশেষের দিকে বিকাশ হয়, এটাও আমরা জানি। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে বিকাশ একটি নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া, এটাও কিন্তু আমি আগের ভিডিওতে বিকাশের অধ্যায়ে, শিশুর বিকাশের অধ্যায়ে, সেখানে কিন্তু আলোচনা করে দিয়েছি খুব সুন্দর করে, যে নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ একটা বিকাশের থেকে অন্য বিকাশটা আলাদা নয়, নির্বিচ্ছিন্নভাবে, অর্থাৎ বিচ্ছিন্নহীনভাবে সে চলতে থাকে। আর বিপরীতমুখী এই যে বিষয়টা, এটা কিন্তু বিকাশের নীতি নয় বা বিকাশের বৈশিষ্ট্য নয়, বিপরীতমুখী কিন্তু বিকাশ হতে পারে না। চলো পরবর্তী। নির্মিতিবাদের সঙ্গে আচরণবাদের সাদৃশ্য দেখা যায় না, আচরণবাদী ওয়াটসনের সঙ্গে কিন্তু সাদৃশ্য দেখা যায় না। সমগ্রতাবাদের কিন্তু সাদৃশ্য দেখা যায় না, উপরে কোনোটি নয়, এটাও হবে না। আর জ্ঞানমূলকবাদের সঙ্গে, অর্থাৎ নির্মিতিবাদের সঙ্গে কিন্তু জ্ঞানবাদের বা জ্ঞানমূলকবাদের পেঁয়াজের তত্ত্বের কিন্তু সাদৃশ্য পাওয়া যায়। তাহলে আমাদের অপশান বি রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে যাই। নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গির জ্ঞানকে স্থায়ী ও পূর্ব নির্ধারিত বলে মনে করে না, স্থায়ী ও পূর্ব নির্ধারিতভাবে মনে করে, এটা কিন্তু নয়, এটা হবে না। স্থায়ী ও পূর্ব নির্ধারিত মনে, এটাও হবে না। স্থায়ী এবং পূর্ব নির্ধারিত এটা হতে পারে না। নির্মিতিবাদের দৃষ্টিভঙ্গি সমাজমূলক নির্মিতিবাদের উপর ডিপেন্ড করে, যেটা এটা কিন্তু স্থায়ী এবং পূর্ব নির্ধারিত নয়। অর্থাৎ কোনো কিছু স্থায়ীভাবে হতে পারে না, আর পূর্ব নির্ধারিতও নয়। তারা কিন্তু প্রতি মুহূর্তে সমাজের থেকে শিক্ষা গ্রহণ করে এবং সেভাবে এগিয়ে যায়। তাই শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সক্রিয় করে পূর্বার্জিত জ্ঞানের ভিত্তিতে জ্ঞানকে নতুন রূপদান করা। এটা কিন্তু প্রতিনিয়ত হতে থাকে, পূর্বের জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানকে রূপদান করে, অর্থাৎ প্রতিনিয়ত ক্রিয়াশীল থাকে, স্থায়ী নয় কোনো কিছু। তাহলে আমাদের এখানে অপশান সি রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন। বর্তমানে নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি শিক্ষাবিজ্ঞানে প্রয়োগ করা হয়। শুধু যে শিক্ষাবিজ্ঞানে তা নয়, শিক্ষাবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, শুধুমাত্র এগুলো নয়,
সমাজবিজ্ঞান, প্রকৃতিবিজ্ঞান, দেখো লাস্ট পয়েন্টটা আছে যে সমাজবিজ্ঞান, প্রকৃতিবিজ্ঞান, প্রযুক্তিবিজ্ঞান, বাণিজ্য বিজ্ঞান সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে কিন্তু এই নির্মিতিবাদ এখন প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমাদের অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো, নির্মিতিবাদে ব্যক্তিগতভাবে জ্ঞান অর্জনে বিশ্বাস করে। নির্মিতিবাদ কি? ব্যক্তিগতভাবে জ্ঞান অর্জনে বিশ্বাস করে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, ব্যক্তিগতভাবে সে জ্ঞান অর্জনে বিশ্বাস করে। শিক্ষার্থীর সক্রিয়ভাবে নতুন জ্ঞান সংগঠনে গুরুত্ব আরোপ করে। এটা একটু আগেও বললাম যে সক্রিয়ভাবে নতুন জ্ঞান সংগঠনে, পুরনো অভিজ্ঞতার সঙ্গে নতুন জ্ঞান সংগঠন করবে, সেটা কিন্তু গুরুত্ব আরোপ করে নির্মিতিবাদ। আর কি করে? নতুন জ্ঞান সংগঠনে পূর্ব অভিজ্ঞতা ও জ্ঞানমূলক সংগঠনে ক্রিয়াশীল হয়। এটাও কিন্তু ঠিক। তাহলে আমাদের উপরের সবগুলোই কিন্তু বিশ্বাস করে নির্মিতিবাদ। তাহলে আমাদের অপশন ডি রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে যাই। 27 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন মনোবিজ্ঞানী নির্মিতিবাদ বলে পরিচিত নন বলেছে। এটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে। হঠাৎ করে তখন তোমরা নির্মিতিবাদ পেলেই ভাইগটস্কি অ্যান্সার দিয়ে চলে আসলে তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এখানে কিন্তু ভাইগটস্কি, ব্রুনার, হাল এরা তিনজনই কিন্তু নির্মিতিবাদী, কিন্তু স্কিনার নির্মিতিবাদী নয়। আমরা জানি যে স্কিনার হচ্ছে সক্রিয় অনুবর্তনবাদী, সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তাহলে আমাদের অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো, নিচের কোনটি নির্মিতিবাদের নীতি নয়? এটা এখানেও কিন্তু নয় আছে, এটা খেয়াল করতে হবে। দেখো, নির্মিতিবাদের নীতি কিন্তু মোটামুটি চারটে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, আরেকটা হচ্ছে জিপিডির ফুল ফর্ম হচ্ছে জোনাল অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে ভারাবন্ধন, আরেকটা হচ্ছে ভাষার বিকাশ। এই চারটে কিন্তু নীতি। তার মধ্যে দেখো কি বলছে, শিক্ষার্থীর জ্ঞানের সক্রিয় সংগঠন, শিক্ষার্থী জ্ঞানের আবিষ্কারক, জ্ঞানের বাস্তবতা সত্যতার উপর গুরুত্বারোপ এবং শিক্ষার্থী তার অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে নিজের জ্ঞানকে সংগঠন করে। তাহলে এখানে কিন্তু দেখো কোনটি নির্মিতিবাদের অন্তর্ভুক্ত নয়। শিক্ষার্থীর জ্ঞানের সক্রিয় সংগঠক, অর্থাৎ যেটা আমি বললাম যে সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে শিক্ষার্থী কিন্তু নিজের জ্ঞান সে কিন্তু নিজেই নিয়ে নিতে পারে, মানে নিজেই গুছিয়ে নিতে পারে। শিক্ষার্থী জ্ঞানের আবিষ্কারকও তাকে, তাহলে সেটাই বলা যায় যে সে জ্ঞানের সক্রিয় সংগঠক যখন, সে জ্ঞানের আবিষ্কারকও। এবং শিক্ষার্থীর অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে নিজের জ্ঞানকে নিজেই সংগঠন করে, যেটা আমি বলে দিলাম। এই তিনটেই কিন্তু তোমরা সামাজিক মিথস্ক্রিয়া, যে 1 নম্বর পয়েন্টটা বললাম, সেই সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে এখানে কিন্তু আমাদের নীতি নয় কোনটি বলেছে, তাহলে এখানে অপশান সি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এই অপশান সি, যেটা বাস্তবতা ও সত্যতার উপর গুরুত্বারোপ, এটা কিন্তু নির্মিতিবাদে নেই। চলো পরবর্তী প্রশ্ন, পেয়াজেকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? পেয়াজেকে কিন্তু ব্যক্তি নির্ভর নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়। চলো 30 নম্বর, এবং এটাই আমাদের শেষ প্রশ্ন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো। দেখো কি বলছে, ভাইগটস্কিকে কোন ধরনের নির্মিতিবাদের অন্তর্ভুক্ত করা হয়? ভাইগটস্কি আমরা জানি যে হচ্ছে সামাজিক নির্মিতিবাদ, সমাজ নির্মিতিবাদ। তিনি কিন্তু শিক্ষণের ক্ষেত্রে সমাজ সংস্কৃতিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তার জন্য কিন্তু ভাইগটস্কির নির্মিতিবাদকে কিন্তু সামাজিক নির্মিতিবাদ বলা হয়। তাহলে এখানে নির্মিতিবাদ অন্তর্ভুক্ত হলো সমাজ নির্ভর। অপশান এ আমাদের রাইট আনসার। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।